আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। সবাইকে খানিবুর উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে 2021 সালের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিবুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বসন্তকালীন অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে লেনদেন অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা প্রথমে জানব যে লেনদেন কি। আমি অত্যন্ত সহজ কথায় এভাবেই বলতে পারি যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক লেনদেন সংগঠিত হয় তার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়। এই ধরনের অর্থনৈতিক ঘটনাগুলোকেই আমরা লেনদেন বলে জানব। লেনদেন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন আর একটা হচ্ছে আভ্যন্তরীণ লেনদেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে জানব একটি উদাহরণের মাধ্যমে এই জিনিসটাকে আরেকটু স্পষ্ট করা যেতে পারে। শিহাব ট্রেডার্স 300 টাকা দিয়ে ব্যবসায়ের জন্য একটি আলমারি ক্রয় করলেন। যদি শিহাব সাহেব এই শিহাব ট্রেডার্সের মালিক হয়ে থাকেন, তিনি দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। এখানে দুটি ঘটনা ঘটেছে। একটা হচ্ছে শিহাব ট্রেডার্স 3000 টাকা দিয়ে ব্যবসায়ের জন্য একটি আলমারি কিনেছেন, অন্যটি হচ্ছে দোকান থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনায় নিপতিত হয়েছেন। এই দুটি ঘটনায় ঘটনা, কিন্তু একটি ঘটনা লেনদেন, অন্যটি লেনদেন নয়। প্রথম ঘটনাটি ব্যবসায়ের জন্য 3000 টাকা দামের একটি আলমারি ক্রয় করা, সেটি ব্যবসায়ের একটি আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। কিন্তু দ্বিতীয় ঘটনাটি শুধুমাত্র একটি ঘটনা, যেহেতু এই ঘটনার ফলে ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, সেই জন্য আমরা এটিকে লেনদেন বলবো না। এই যে সমস্ত ঘটনাগুলো লেনদেন, সেগুলো আমরা দুইটা ধরনে বিভক্ত করতে পারি, দুরকম হতে পারে। একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, অন্যটি হচ্ছে আভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা যে প্রতিষ্ঠানের হিসাব করছি বা যে প্রতিষ্ঠানের লেনদেনের সাথে জড়িত, আমি কর্মরত আছি হিসাবরক্ষক হিসেবে, সেই প্রতিষ্ঠানের, সেটা একটি প্রতিষ্ঠান এবং অপরাপর প্রতিষ্ঠানের সাথে আমাদের এই প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো ঘটে থাকছে সেগুলো আমাদের প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠান। সুতরাং আমাদের প্রতিষ্ঠানটি বাইরের প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে যে লেনদেনগুলো সংঘটিত করছে সেগুলোকে আমরা বলবো বাহ্যিক লেনদেন। আর আমাদের প্রতিষ্ঠানের ভেতরেই কিছু লেনদেন সংঘটিত হয়, সেগুলোকে বলবো আমরা আভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেনের এমন একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে রহিম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো 5000 টাকা। এক্ষেত্রে রহিম ট্রেডার্স আমাদের প্রতিষ্ঠানের বাইরের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রতিষ্ঠানের একটি লেনদেন সংঘটিত হলো। সুতরাং এই রহিম ট্রেডার্সটি বাইরের প্রতিষ্ঠান হওয়াতে বাইরের প্রতিষ্ঠানের সাথে যে লেনদেনগুলো হচ্ছে সেটিকে আমরা বাহ্যিক লেনদেন বলবো। একইভাবে সেবামূলক যে কাজকর্ম আছে, বিভিন্ন কাজের জন্য কর্মচারী নিয়োগ অথবা অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা সেবা পেলাম বা অন্য প্রতিষ্ঠানকে আমরা সেবা দিলাম, সেই প্রতিষ্ঠান অথবা সেই ব্যক্তি অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের বাইরের বা বাইরের সাথে আমাদের প্রতিষ্ঠানের যে লেনদেন হচ্ছে, বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে আমাদের প্রতিষ্ঠানের যে লেনদেন হচ্ছে সেগুলোকে আমরা বাহ্যিক লেনদেন বলবো। একইভাবে আমাদের প্রতিষ্ঠানের ভিতরে কী ধরনের লেনদেনগুলো সংগঠিত হয়, যেমন দীর্ঘ সময় একটি মেশিন বা কলকবজা ব্যবহারের ফলে অথবা আসবাবপত্র ব্যবহারের ফলে
তার অবচয় সংঘটিত হয়, অর্থাৎ ব্যবহারজনিত মূল্য হ্রাস। এই ব্যবহারজনিত মূল্য হ্রাসটি একটি লেনদেন। এটি সম্পদের মূল্য হ্রাস ঘটায়, অর্থাৎ সম্পদের পরিমাণ হ্রাস করে, সেই জন্য একটি আর্থিক লেনদেন। সুতরাং এটি আভ্যন্তরীণ লেনদেন। প্রিয় বন্ধুরা, আমরা তাহলে লেনদেনকে এভাবে সুস্পষ্ট করে বলতে পারি, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে আমরা লেনদেন বলব। প্রিয় বন্ধুরা, লেনদেন কোনো ঘটনা লেনদেন হতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যর ভিত্তিতে আমরা চিনব এটি লেনদেন কি না। সকল ঘটনাই লেনদেন না, কিন্তু সকল লেনদেনই এক একটি ঘটনা। প্রিয় বন্ধুরা, যদি আমরা লেনদেনের কিছু বৈশিষ্ট্য খেয়াল করি, এখানে আমাদের নবম দশম শ্রেণীর বইয়েতে 7টি বৈশিষ্ট্যের উল্লেখ আছে। একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কোনো ঘটনা লেনদেন হতে হলে সেটি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আনুমানিক টাকা মূল্যের কোনো আদান প্রদান হয়ে থাকে, আনুমানিক মূল্যের কোনো পণ্যদ্রব্যের যদি আদান প্রদান হয়ে থাকে, সেটিকে আমরা লেনদেন বলবো না। অর্থাৎ সুস্পষ্ট সুনির্দিষ্ট অঙ্কের বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাগুলোকে আমরা লেনদেন মনে করব। একইভাবে আর্থিক অবস্থার পরিবর্তন, কোনো ঘটনা লেনদেন হতে হলে সেটি অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে। একইভাবে দ্বৈত সত্তা, অর্থাৎ ওই লেনদেনটার মধ্যে দুটি পক্ষ জড়িত থাকবে। উদাহরণ দেওয়া যেতে পারে এমনভাবে, প্রেমের নিকট থেকে পণ্য ক্রয়, এটি একটি হিসাব হচ্ছে ক্রয় হিসাব এবং অন্যটি হচ্ছে করিম হিসাব। অর্থাৎ এখানে করিম একটি পক্ষ এবং ক্রয় একটি পক্ষ। সুতরাং প্রত্যেকটি লেনদেনেই এরকম দুটি পক্ষ থাকবে। কর্মচারীদের বেতন প্রদান করা হলো, এখানে নগদ টাকা চলে যাওয়ার কারণে একটা পক্ষ নগদান এবং অপর পক্ষটা বেতন, অর্থাৎ কোন খাতে খরচ করা হচ্ছে। এটা যেহেতু সেবামূলক সেবার খরচ, সেবার আদান প্রদান, সুতরাং সেবার মূল্যটাই হচ্ছে এখানে যে কারণে সেবা দেওয়া হচ্ছে সেইটি হচ্ছে খরচের খাত, সেটি একটি পক্ষ। এবং নগদ টাকা আদান প্রদানের ফলে নগদ সম্পত্তি হ্রাস পাচ্ছে, সুতরাং এটি একটি পক্ষ। আমরা একইভাবে প্রত্যেকটি ঘটনাকে জানব স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, অর্থাৎ অন্যান্য লেনদেন থেকে আলাদা। অন্যান্য ঘটনা থেকে একটি লেনদেন যদি আলাদা না হয়, সেটিকে আমরা লেনদেন হিসেবে চিনব না। লেনদেনের মিল থাকতে পারে, কিন্তু একটি লেনদেন আরেকটি লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা। একটা উদাহরণ দিয়ে এই কথাটা এভাবে আমরা জানব যে রহমানের নিকট থেকে 5,000 টাকা মূল্যের পণ্য ক্রয় করা হলো 2 তারিখে, এটি একটি লেনদেন, পরিপূর্ণ লেনদেন। একইভাবে এই 5 তারিখের এই লেনদেনটির জন্যেই আমি আবার 12 তারিখের একটি লেনদেন বললাম যে রহমানের পণ্যের মূল্য পরিশোধ করা হলো। এখানে যেহেতু আগের ঘটনা এবং পরের ঘটনা একটি ঘটনা একই লেনদেনের মতো মনে হলেও, যখন প্রথম ঘটনাটি ঘটেছিল তখন সেটা ছিল ধারে ক্রয়, এবং যখন 12 তারিখের ঘটনা মানে দ্বিতীয় ঘটনাটি ঘটলো, তাকে মূল্য পরিশোধ করা হলো, তখন এটিকে আমরা আরেকটি লেনদেন মনে করব। কারণ তখন দুটি পক্ষ ছিল, একটি ছিল ক্রয় এবং অন্যটি ছিল রহমান। এবং 12 তারিখের যে ঘটনাটা মূল্য পরিশোধের, সেখানে নগদান হিসাব এবং পাওনাদার রহমান হিসাব, এই দুটি পক্ষ জড়িত ছিল। সুতরাং প্রথমটি আর দ্বিতীয়টি একই ঘটনা নয়, স্বতন্ত্র এবং আলাদা। দৃশ্যমানতা, লেনদেন যে সবসময়
দৃশ্যমান হতে হবে এমনটি নাও হতে পারে। কখনো কখনো লেনদেন দৃশ্যমান হয়, আবার কখনো কখনো লেনদেন দৃশ্যমান নাও হতে পারে। তো যেরকম আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এটি যদিও আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, আমরা অনুভব করতে পারি বা অনুমান করতে পারি যে এর ফলে আসবাবপত্রের অবচয় সংঘটিত হয়েছে বা যন্ত্রপাতির অবচয় সংঘটিত হয়েছে। অবশ্যই আসবাবপত্র বা যন্ত্রপাতির মূল্য হ্রাস ঘটে এর মাধ্যমে। সুতরাং এটি লেনদেন, কিন্তু দেখা যায় না। সুতরাং কিছু কিছু লেনদেন এরকম হতে পারে যে তা দৃশ্যমান নাও হতে পারে, আবার দৃশ্যমান হতেও পারে। অনেক ঘটনায় আমরা অনেক লেনদেনই আমরা দৃশ্যমান হয়, আমাদের কাছে দৃশ্যমান হয়, আর অনেক ঘটনায় বা লেনদেনই দৃশ্যমান হয় না। ঐতিহাসিক ঘটনা, কোনো ঐতিহাসিক ঘটনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে, তাহলে সেটিকে আমরা অবশ্যই লেনদেন বলে চিহ্নিত করব। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এগুলো ঐতিহাসিক ঘটনা হলেও যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সুতরাং এগুলোকে আমরা অবশ্যই লেনদেন করব। হিসাব সমীকরণ লেনদেন করব। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, অর্থাৎ প্রত্যেকটি লেনদেনই হিসাব সমীকরণের উপরে প্রভাব বিস্তার করবে। এর ফলে 5টি পরিবর্তন সাধন করবে। একটি হচ্ছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সম্পদ বাড়বে, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সম্পদ কমবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি মোট সম্পদ বাড়ে, অনেক ক্ষেত্রে এরকম হয় যে মোট একটি সম্পদ বেড়েছে, অন্য একটি সম্পদ কমেছে। আবার অনেক ক্ষেত্রে এরকমটি হয়, দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, আবার মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমে। সুতরাং এই 5টি পরিবর্তনের বাইরে কোনো পরিবর্তন আসবে না। কোনো ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই হিসাব সমীকরণের উপর এই 5টি পরিবর্তন ঘটবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে হিসাব সমীকরণটি হচ্ছে A = L + E। এখানে A বললে অ্যাসেটসকে বোঝানো হয়, আর L দায় এবং E ইকুইটি বা মালিকানা সত্ত্ব। সুতরাং এই সমীকরণের আলোকে আমরা এভাবে বুঝব যে মোট সম্পদ সমান দায় এবং মালিকানা সত্ত্ব। এখানে দায় বলতে বহির্দায় বোঝায়, এল দ্বারা বহির্দায় বোঝানো হয়, আর ইকুইটি মানে আভ্যন্তরীণ দায়, অর্থাৎ মালিকের অধিকার বা মালিকের স্বত্বাধিকার বোঝানো হয়। সেক্ষেত্রে এল মানে লায়াবিলিটিস প্লাস ইকুইটি হবে মোট অ্যাসেটস, মানে টোটাল অ্যাসেটস ইকুয়াল টোটাল লায়াবিলিটিস প্লাস টোটাল ইকুইটি, অর্থাৎ মোট সম্পদের সমান হবে মোট বহির্দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই সমীকরণটিকে বর্ধিত রূপ দিলে আমরা এভাবে নেব A = L + C + R - X - D। এখানে C বলতে আমরা ক্যাপিটালকে বুঝবো, আর রেভিনিউ, X এক্সপেন্সেস, ডিতে ড্রয়িং। অর্থাৎ মালিকানা সত্ত্বকে আমরা এভাবে বুঝবো যে একটা নির্দিষ্ট সময় শেষে ক্যাপিটালের সাথে রেভিনিউ যোগ করব, খরচগুলো বিয়োগ করব এবং উত্তোলন, মালিকের উত্তোলনও বিয়োগ করব, এবং একটা নির্দিষ্ট সময় শেষে মালিকের অধিকার বা মালিকানা সত্ত্ব আমরা পাবো। এই সমীকরণ থেকে আমরা জানব যে যে লেনদেনগুলো সংগঠিত হচ্ছে তা প্রত্যেকটি লেনদেনই এই সমীকরণের উপর প্রভাব ফেলবে। সেটি আগে বলা হয়েছে যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, আর মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে, বা মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে। সুতরাং এই
সমীকরণের আলোকেই আমরা লেনদেন কি না তা ব্যাখ্যা করতে পারি। একইভাবে বৈশিষ্ট্যের ভিত্তিতেও আমরা কোনো ঘটনা লেনদেন কি না সেটি আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা প্রাসঙ্গিক আলোচনায় যেহেতু সৃজনশীল পদ্ধতিতে আমাদের প্রশ্নগুলোর আনসার করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রাসঙ্গিক আলোচনায় যদি বলা হয় যে হিসাব সমীকরণের আলোকে ঘটনাগুলো লেনদেন কি না তা বিশ্লেষণ করো, সেটি যেমন যথার্থ তেমনি বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘটনাগুলো লেনদেন কি না সেটিও প্রাসঙ্গিক আলোচনার মধ্যে আসে। এই অধ্যায়ে আমরা পরবর্তী ক্লাসে কোনো ঘটনা লেনদেন হতে হলে সেটিকে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যাচাই করতে পারি, অথবা আমরা হিসাব সমীকরণের আলোকে বিশ্লেষণ করতে পারি, এবং সেই সাথে আমরা হিসাব সমীকরণের উপরে লেনদেনগুলোর প্রভাব কী তা নিয়ে বিস্তৃত আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।